নীলিমা শুট করতে নিলে কেউ একজন এসে নীলিমার হাত ধরে ফেলে এবং গান টান মেরে হাত থেকে নিয়ে যায়। সে আর কেউ নয়, চারুর ফার্স্টের একমাত্র ভিলেন রকি। রকি গান টান মেরে নিয়ে যায়, বলে, ও নীলিমা, তুমি মেরে ফেলবে ওকে? আমি ওকে ভালোবাসি। তুমি এক কাজ করো, চারুকে আমার হাতে তুলে দিয়ে আনাফকে নিয়ে নাও। বেশ। কে আপনি? আমি রকি। মানে 1 বছরেই আমাকে ভুলে গেলে? না, চিনি না আমি। নীলিমা প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে আনাফের কাছে নিয়ে যাও প্লিজ। এই তো সুযোগ। এই ফাঁকে আহানের কাছে চারুকে নিয়ে গিয়ে ওর কাছে ভালো হয়ে যাব। নীলিমা এদিকে আসো। তো দুজন আড়ালে গিয়ে কি যেন কানাকানি করে, দুজনের হাই ফাইভ করে, এরপর ফিরে আসে। এসে দেখে চারু অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে চারু ভয়ে চিন্তায় অজ্ঞান হয়ে যায়। তারা দ্রুত হাসপাতালে নিয়ে যায় চারুকে। অন্যদিকে শবনম চারুকে আশেপাশে না পেয়ে খুঁজতে থাকে। অনেক খুঁজে কিন্তু কোথাও না পায়। আনাফকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে চারু কি আনাফের কাছে। আনাফ না করে দেয়। তারা অনেক চিন্তায় পড়ে যায়। আনাফকে কিভাবে বলবে চারুকে খুঁজে পাচ্ছে না। শেষমেশ নীলিমাকে ফোন দেয়। নীলিমা বানিয়ে বানিয়ে বলে যে সে একদিকে আসছিল আর হঠাৎ দেখে চারু অজ্ঞান হয়ে পড়ে আছে। হয়তো কড়া রোদের জন্য এমন হয়েছে। হাসপাতালে আছে ও। হাসপাতালের নাম বলে নীলিমা শবনমরা যায় সেখানে দ্রুত। ডক্টর, উনি তো আগেও একবার মাথার আঘাত পেয়েছেন, এখন আবার বড়সড় কিছু হতে পারে, সাবধানে রাখবেন ওনাকে। ওকে। শবনম আসার আগেই রকি চলে যায়। শবনম ও মাকে নীলিমা একটু রুমে বের হতে বলে। ওনারা বের হতেই নীলিমা দৌড়ে চারুর কাছে যায়। চারু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারছি এখন তুমি আনাফের জন্য বেস্ট। প্লিজ ক্ষমা করে দাও। মানুষ মাত্রই ভুল। আমিও একটি ভুল করেছি। ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা করে দিয়েছ? হ্যাঁ। নীলিমা এসে চারুকে জড়িয়ে ধরে। চারু অবাক হয়ে যায়, তবুও বিশ্বাস করে। হসপিটাল থেকে চারুকে হোটেলে আনা হলো। চারু সুস্থই প্রায়। আনাফ এতক্ষণে জেনেই গেছে প্রায়। এরপর তো চারুকে অনেক বকেছে যে কেন সাবধানে ছিল না, একা একা গেল কেন এই সেই। নীলিমা তার সাথে যা যা করেছে এ ব্যাপারে কাউকে চারু কিছুই বলল না। এক মাথা থেকে সেই ব্যাপার ঝেড়ে ফেলল। রাতে আনাফ ও চারু শুয়ে আছে পাশাপাশি, কারো চোখে ঘুম নেই। 2 দিন পর চারুর জন্মদিন। চারুকে কি সারপ্রাইজ দিবে সেটা ভাবছে আনাফ। তখনই নীরবতা ভেঙে চারু বলে, এই বাইরে যাবেন? না। না আমি যাব, আমাকে নিয়ে চলেন। না আমি যাব, আমি জানি না। চারু এমনিতেই তোমার শরীর খারাপ, এখন বাইরে যাওয়ার কোনো দরকার নেই, চুপচাপ ঘুমিয়ে পড়ো। না আমি যাব। অবশেষে চারুর জেদের ঠেলায় আনাফ চারুকে নিয়ে গেল। চারু অবশ্য আনাফকে ধরে ধরে নিয়ে গেছে। দুজন একটি দোলনায় বসে আছে। হঠাৎ চারু আনাফের বুকে নিজের মাথা রাখলো। আনাফ কিছুই বলল না, সে শুধু চারুর চুলের হাত বুলিয়ে দিতে লাগলো। তখনই আনাফ চারুকে বলল, ভালোবাসো কাউকে? কাকে? আপনাকে বলতে যাব কেন? আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন? হ্যাঁ। ও। এরপর দুজন গল্প করলো, কিছুক্ষণ হাঁটলো, এরপর রুমে চলে গেল। আনাফ ভাবে কক্সবাজারেই চারুর জন্মদিন সেলিব্রেট করবে এবং সে সব প্ল্যান করে রাখে। চারুকে কিছুই জানায় না। সে চারুকে অনেক বড় একটা সারপ্রাইজ দিবে। এভাবে 2 দিন চলে যায়। দেখতে দেখতে সেই দিন চলে আসে। এতদিন নীলিমা চারুর সাথে অনেক ভালো আচরণ করে, একদম নিজের আপন বোনের মতো। চারুও মনে করে হয়তো ভালো হয়ে গেছে নীলিমা। ভাবছেন চারুকে মারার সুযোগ পেয়েও নীলিমা চারুকে মারল না, উল্টো বাঁচিয়ে দিল, ভালো ব্যবহার করলো, ক্ষমা চাইল। রাত 12টায় সবাই সব আয়োজন করে ফেলে চারুর বার্থডের। এখন 12টা বাজার অপেক্ষায়। শবনম চোখ বেঁধে চারুকে নিয়ে আসে। 12টা বাজতে চারুর চোখ খুলে দেয় শবনম। সে সামনে তাকিয়ে দেখে আনাফ, নীলিমা, মা আছেন দাঁড়িয়ে। আর চারিদিকে বেলুন আর বেলুন। আর টেবিলে একটি বড় চকলেট কেক রাখা। সবাই চিৎকার করে বলল, হ্যাপি বার্থডে টু ইউ চারু। চারু অবাক হয়ে মুখে হাত দিয়ে কান্না করে দেয়। এরপর চারু সবাইকে জড়িয়ে ধরে। সবাই মিলে কেক কাটে। চারু সবাইকে খাওয়ায়। সবাই তাকে শুভকামনা করে। ফোন করে ওর মামা মামি চারুকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
চারু আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। সবাই চারুকে ছোটখাটো গিফট দেয়। নীলিমা চারুকে একটি বড় সুন্দর ডল উপহার দেয়। শবনম চারুকে অনেকগুলো চকলেট দেয়। মা দেন একটি অত্যাধিক সুন্দর শাড়ি এবং কয়েকটি ড্রেস। আনাফ কিছু দিচ্ছে না দেখে শবনম বলে, কিরে ভাইয়া, তুই আপুকে কিছুই দিবি না? দিব, কিন্তু এই জন্য চারুকে আমার সাথে যেতে হবে। আচ্ছা, আমি আসছি। আনাফ ও চারু হেঁটে সামনের দিকে যায়। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চারু সামনের দিকে তাকিয়ে দেখে বিচির মধ্যখানে স্টেজের মতো করে বানানো হয়েছে, আর চারিদিকে ক্যান্ডেল আর ক্যান্ডেল। বালির মাঝে ব্ল্যাঙ্কেট রাখা হয়েছে, আর চারিদিকে বালিশ রয়েছে, আর সামনে লেখা হ্যাপি বার্থডে টু ইউ চারু। চারু হা হয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না ওর। চারু, এগুলো আমার জন্য? হ্যাঁ, তোমার পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। দুজন সামনের দিকে আগাতে থাকে। মধ্যখানে ব্ল্যাঙ্কেট দিয়ে যে স্টেজটি বানানো হয়েছে সেখানে গিয়ে দাঁড়ায় দুজন। একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে দুজন, কোনো দূরত্ব নেই। হঠাৎ আনাফ হাঁটু গেড়ে বসে একটা রিং হাতে নিয়ে বলল, আই লাভ ইউ চারু, আই লাভ ইউ সো মাচ। আপনি কেন? অবশ্য আপনি মানে, এটা তো আমার করার কথা ছিল। আমার প্ল্যান ছিল আমার জন্মদিনে আমি আপনাকে ভালোবাসি কথাটা বলবো। না, এবার তো আমার পালা। চারু কান্না করে দেয়। কি ভালোবাসা? কি ভালোবাসো না? না না, অবশ্যই ভালোবাসি, ভালোবাসবো না কেন? ওকে। আনাফ চারুর হাতে রিং পরিয়ে দেয়, আর চারু মুখে হাত দিয়ে হেসে বলে, থ্যাংক ইউ সো মাচ। এরপর আনাফ চারুর একদম কাছে চলে যায়। চারু চোখ বন্ধ করে ফেলে। আনাফ হুট করে চারুর ঠোঁটে কিস করে বসে। চারু আরো শক্ত করে চোখ বন্ধ করে ফেলে। আনাফ চারুর কোমর জড়িয়ে ধরে চারুকে কিস করতে থাকে। এরপর দুজনে সবার কাছে যায়। আনাফকে চারুর হাত ধরে থাকতে দেখে তো নীলিমা জ্বলে ওঠে। সে চুপচাপ সব সহ্য করে। সব সত্য জানিয়ে দেব আমি চারুকে। দেখে নিব চারু কিভাবে ভালোবাসে তোমাকে আনাফ। এভাবে কক্সবাজারের দিনগুলো কেটে যায়। সবাই ঢাকায় ফিরে যায়। চারু ও আনাফের ভালোবাসায় আরও গভীর হতে থাকে। মান অভিমান, ঝগড়াঝাটি, ভালোবাসা, খুনসুটির মধ্যে দিয়ে 1 মাস কেটে যায়। 1 মাস পর, এই শুনেন না। বলো। কি করেন? কিছু করছি না, তবে এখন তোমার সাথে দুষ্টামি করব। এই মোটেও না, আমি গেলাম। আনাফ আর কিছু বলে না, হাসতে থাকে। আর চারু রান্নাঘরে চলে যায়। চারু রান্না করছিল, সেখানে আনাপ গেল, গিয়ে পিছন থেকে চারুকে জড়িয়ে ধরে। কে? কে? উফ, আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, আপনি উঠে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি নিয়ে আসতাম। যদি পড়ে যেতেন। পড়তাম না পাখি, তুমি আছো না। ডং। আনাফ চারুর কাঁধে মুখ গুঁজে দেয়। চারু বলে, আচ্ছা, আপনি না দেখে এগুলো কিভাবে পারেন? আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয়। জানি না। আনাফ চারুর গাঁড়ে কিস করতে থাকে। চারুর কোমর পর্যন্ত লম্বা চুল ছেড়ে দেয়। চারুর চুল নাক ডুবিয়ে দেয় আনাফ। আর চারু তো অস্বস্তি ফিল করছে। ছাড়ুন বলছেন, দেখছেন না রান্না করছি। মা শবনম হঠাৎ এসে পড়ে কি হবে ভাবছেন? কেউ আসবে না। হ্যাঁ, আপনাকে বলছে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। ওকে। আচ্ছা, কখনো কি তুমি আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যাবে চারু? না, কখনোই না। তবে আমি জানি আপনি এমন কিছু করবেন না যাতে আমি আপনাকে ঘৃণা করি। আমি যে এমন কিছু করে ফেলেছি চারু। হঠাৎ শবনম আসে সেখানে। শবনমকে দেখে আনাফ চারুকে ছেড়ে দেয় এবং দূরে সরে দাঁড়ায়। কি কিচেন রোমান্স হচ্ছে? এ পাকনি, এসব থেকে শিখছিস? সবাই মিলে গল্প করে কিছুক্ষণ। এরপর আনাফ নিজের রুমে চলে যায়। হঠাৎ বাসার কলিং বেল বাজে। চারু গিয়ে দরজা খুলে দেয়। দেখি নীলিমা এসেছে। নীলিমা চারুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। দুজনে কিছুক্ষণ গল্প করে। চারু, আমি তোমাকে অতি জরুরি কিছু কথা বলতে এসেছি যা তুমি জানো না, এবং তোমাকে জানতেই হবে। বলো দেখি তোমার জরুরি কথা। নীলিমা যা বলল তা শুনে চারু ধপ করে মাটিতে বসে পড়ল। সে অজোরে কাঁদতে লাগলো। এরপর চোখের পানি মুছে শবনমদের কাছে যায়। তাদের সাথে কথা বলে গিয়ে
কথা বলে সে আনাফের রুমে যায়। আর চারুর পিছু পিছু শবনম, মাজান ওনারা অনেক ভয়ে আছেন। রুমে যেতেই আনাফ চারুকে বলে, চারু আমাকে ধরে নিয়ে একটু বারান্দায় দিয়ে আসে তো, আমি সব জেনে গেছি। আপনার খেল খতম আহান চৌধুরী। মানে কি বলছো? চারু কিছুই তো বুঝতে পারছি না। প্রচুর নাটক হয়েছে, আর না, আপনার সিনেমার অংশগ্রহণ করা উচিত। আপনার সব কিছু আমি জেনে গেছি। কেন করলেন এমন? কেন? এ নাটকের নাম কি? আমার পুরো কথা তো শুনো চারু। আমি কিচ্ছু শুনতে চাই না, বলে চারু রুমে গিয়ে জুতা পরে হ্যান্ডব্যাগ নিয়ে বাইরে চলে যায়। সে সিদ্ধান্ত নেয় এখানে আর থাকবে না। সে বের হয়ে আসে বাসা থেকে। শবনম আটকাতে গেলে হাত দিয়ে মানা করে দেয় চারু। কান্না করতে করতে বের হয়ে যায়। সে জানে না এখন কোথায় যাবে, তবে বাসায় সীমানা এখনো বেরোয়নি। ফ্ল্যাশব্যাক। চারু, আমি যে কথাটি বলবো সেটা হয়তো তুমি বিশ্বাস করবে না, তবে এটাই সত্য। আমি তোমার সব প্রমাণ দিব। আচ্ছা বলো, তুমি কি জানো আনাফ চোখে দেখে ও তোমার সামনে অভিনয় করছে? এমনকি ওর নাম আহান। আনাফ ওর নাম নয়। সব অভিনয়, সব মিথ্যা। তোমার প্রতি ভালোবাসাটাও মিথ্যা। না, আমি বিশ্বাস করি না। আনাফ কখনোই এমন করতে পারে না। জানতাম বিশ্বাস করবে না। মনে নেই সেদিন আন্টি আহান বললেন, তারপর দেখো, এই ভিডিওটি দেখো, আর হ্যাঁ, তুমি ছাদের স্টোর রুমে যাবে, সেখানে গেলে সব বুঝতে পারবে, এবং ওখানে একটা ডায়েরি আছে, ওটা পড়লে সব বুঝতে পারবে। নীলিমা একটি ভিডিও দেখায় যেখানে আনাফ নীলিমার সাথে হেসে হেসে হেঁটে আসছে। দেখেই বোঝা যাচ্ছে সে দেখতে পাচ্ছে। চারু এটা দেখে কান্না করে দেয়। সে নীলিমাকে কিছু না বলেই শবনমদের কাছে যায়। মা আনাফ দেখতে পান, তাই না? কি বলো? আর লুকাতে হবে না মা, আমি সব জেনে গেছি। কেন করেছিলেন আপনারা এমন? মিথ্যা দিয়ে একটি সম্পর্ক করতে চেয়েছিলেন? কি ভুল ছিল আমার? বলো। ওনার নাম আনাফ না। আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন। মা। চারু, শুনো আপু, প্লিজ, না জেনে না শুনে ভুল করো না, সব শুনে যাও। চারু চলে যায়। আনাফ মাটিতে বসে কান্না করছে বাচ্চাদের মতো। চারু, তুমি আমাকে ভুল বুঝে চলে গেলে কেন? পুরোটা না শুনে চলে গেলে? তোমার জন্যই তো আমি এসব করেছি। আমার কিছু করার ছিল না। যা হওয়ার হয়ে গেছে। যখন সব জানতে পারবে তখন এমনিতেই ফিরে আসবেন। অন্যদিকে চারু, আমি এখন কই যাব? বাড়িতে তো যাওয়া সম্ভব না। তার চেয়ে ওনাদের বলি আমাকে বাড়ি পৌঁছে দিতে। চারু আর কিছু না বলে বাসার দিকে যায়। সে আনাফের কাছে যায়। আমি জানতাম চারু তুমি আসবে। তুমি বসো, আমি সব বলছি তোমাকে। চারুকে ধরতে গেলে চারু এক পা পিছিয়ে গিয়ে বলে, ডোন্ট টাচ মি। আমাকে আজই এই মুহূর্তে বাড়ি দিয়ে আসবেন। অ্যান্ড আই নিড ডিভোর্স। আমি মুক্তি চাই। মিথ্যা দিয়ে একটি সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। চারু, আপনি দিবেন বুঝিয়ে? বেশ, আমি একাই বের হচ্ছি। ওকে, তুমি যখন চাচ্ছ আমি নিয়ে যাব, চলো। আর হ্যাঁ, চিন্তা করো না, ডিভোর্স দিয়ে দিব। চারুর হঠাৎ মনে পড়ে নীলিমা তাকে ডায়েরির কথা বলেছিল। হয়তো সে ডায়েরিতে কোনো না কোনো রহস্য থাকবে। তাই সে দৌড়ে চাবি নিয়ে ছাদে গিয়ে ডায়েরিটা নিয়ে আসে। এরপর ব্যাগে ঢুকিয়ে নেয়। আনাফ চারুকে পৌঁছে দেয় চারুর বাড়িতে। গাড়িতে দুজন একটাও কথা বলেনি। আনাফ নিজেকে শান্ত রাখলেও ভিতরে ভিতরে কষ্টের স্রোত বইছে। আনাফ গাড়িতেই থাকে, ভিতরে যায় না। যাওয়ার সময় চারু একবারও পিছনে ফিরে তাকায়নি। আনাফও গাড়ি নিয়ে বাসায় ফিরে যায়। চারু না জানিয়ে না বলে হঠাৎ চলে আসছে দেখে সবাই ওকে অনেক কিছুই জিজ্ঞাসা করে। সবার একটাই কথা, আনাফ চলে গেল কেন? বাসার ভিতরে আসলো না কেন? চারু কিছুই বলেনি। প্রশ্নগুলোকে এড়িয়ে নিজের রুমে সে চলে যায়। অন্যদিকে আনাফ কান্না করতে থাকে। ড্রিঙ্ক করে গাড়া চালাচ্ছিল, হঠাৎ ঝাপসা দেখছিল, হঠাৎ সে অ্যাক্সিডেন্ট করে। কে একজন হাসপাতালে ভর্তি করে ওর মাকে ফোন করে। ওনারা দ্রুত হাসপাতালে যান। যদিও বেশি কিছু হয়নি, একটু আধটু আঘাত পেয়েছে। শবনম চারুকে ফোন করে জানায় অ্যাক্সিডেন্ট করেছে আনাফ। চারু এটা মাথায় নেয়নি। সে ও আচ্ছা বলে ফোন রেখে দেয়। কোনো দয়া মায়া দেখায়নি সে। অন্যদিকে আনাফ চারুর অপেক্ষা করে যে ওকে সুস্থ জানে শুনে আসবে। কিন্তু চারু তো আর আসে না।
দুই দিকে দুজনে কান্না করছে। চারুর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, যাকে ভালোবাসলো সেই অভিনয় করলো, মিথ্যা বলল। আনাফ ও চারু দুজনের আগে স্পেশাল মুহূর্তগুলো মনে করতে থাকে। 2 দিন পর চারুর সেই ডায়েরির কথা মনে পড়ে। সে ভাবে ডায়েরিটা পড়বে, তাই ব্যাগ থেকে ডায়েরিটা বের করে। ডায়েরিটা পড়তে নিলেই কলিং বেল বাজে। চারু দরজা খুলে দেখে আনাফ ডিভোর্স পেপার পাঠিয়েছে। মন শক্ত করে ডিভোর্স পেপারে সাইন করতে যাবে, তখনই মনে হয় ডায়েরিটা পড়ে নেয়। সে ডায়েরিটা খুলে প্রথম পাতায় লেখা, আমার চারু। এর পরের মাথায় আনাফের সাথে কয়েকটি ছবি, যেগুলো চারুর মতো কখনোই তারা তোলেনি। চারু অবাক হয়ে যায়। এরপরে আরও অনেক কিছু লেখা। একদম শেষ পাতায় লেখা, আমি জানি চারু, যখন তুমি এই ডায়েরিটা পাবে তখন আমি তোমার থেকে অনেক দূরে, অনেক, যেখান থেকে চাইলেও ফিরে আসা সম্ভব না। আমি আহানের কাছে রেখে গেলাম তোমাকে। আনাফ তোমাকে ভালো রাখবে। এই মোটেও কান্না করবে না। আহানের মাঝে তুমি আমাকে খুঁজে পাবে। ভালো থেকো। সব। চারু পড়ে এবং কান্না করে দেয়। সে মাটিতে বসে পড়ে। আনাফ, আমার সব মনে পড়ে গেছে। আনাফ কখনোই মরতে পারে না। সব মিথ্যা, সব। আনাফের ক্যান্সার হয়নি। সব মিথ্যা। আমি প্রমাণ করব। 1 বছর আগে রিমঝিম এক বৃষ্টির দিনে দেখা হয় আনাফের চারুর সাথে। প্রথম দেখাতেই চারুকে ভালোবাসে ফেলে আনাফ। এরপর কথা হয়, মারামারি, ঝগড়া, তারপর প্রেম শুরু হয় দুজনের। আনাফরা ছিল 2 ভাই, একজন আহান, একজন আনাফ। আনাফ সবার বড়। আনাফ ও আহান যমজ ভাই। আনাফ চোখে দেখত না, সেই আনাফকেই ভালোবেসেছিল চারু। এতদিন আনাফ নাম এবং অন্ধ হয়ে অভিনয় করছে সে হচ্ছে আহান। পরিবারের সবাই আনাফ ও চারু সম্পর্কে জানত। তাদের মধ্যে রকি নামের ছেলেটি চারুকে ভালোবাসত। তাদের প্রেম দেখে সে সিদ্ধান্ত নেয় আনাফকে মেরে ফেলবে। কিন্তু কীভাবে? ভাবতে ভাবতে সে ষড়যন্ত্র করে, খুবই জটিলভাবে। আনাফের একটা সমস্যা ছিল মাথায়, সেজন্য প্রতি মাসে ডক্টরের কাছে যেত। সেবারও গিয়েছিল। আর রকি ডক্টরের টাকার লোভ দেখিয়ে ফেক রিপোর্ট বানিয়ে বলে ব্রেন ক্যান্সার হয়েছে। আনাফ এসব শুনে কান্না করে দেয়। সে সবাইকে জানায়, শুধু চারু বেঁধে, কারণ চারু এসব শুনলে কাঁদতে কাঁদতে মরেই যাবে। সবাইকে নিষেধ করে যাতে চারুকে না জানায়। এভাবে ইঞ্জেকশন মেরে আনাফকে অসুস্থ রাখে ডক্টর। কয়েক মাস পর বিষাক্ত ইঞ্জেকশন মেরে আনাফকে মেরে ফেলে তারা, আর জানিয়ে দেয় ক্যান্সারে মারা যায়। সবাই কান্নায় ভেঙে পড়ে, আর সবাই জানতো এমনটাই হবে। আনাফের মৃত্যুর পর চারুকে জানানো হয়। চারু শুনে কান্না করতে করতে অনেকবার বেহুঁশ হয়েছে। শেষমেশ কেউ আটকাতে পারেনি চারুকে। চারু দ্রুত আনাফদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে, মাথায় বড়সড় আঘাত পায়। ফলে আগের সব স্মৃতি হারিয়ে ফেলে। অতীতের কিছুই মনে ছিল না তার। 1 মাস পর সুস্থ হয় চারু, তখন এসব কিছুই মনে নেই তার। নতুন করে সব শুরু করে। চারু মৃত্যুর আগে আনাফ আহানের হাত ধরে বলে যে যেন চারুকে বিয়ে করে, চারুকে ভালোবাসে, চারুকে কষ্ট না দেয়। চারু যেন আহানের মাঝে আনাফকে খুঁজে পায়। সে তার নামটাই যেন ব্যবহার করে এবং অন্ধ হওয়ার অভিনয় করে। প্রথমে আহান মানা করলেও আহানের শেষ ইচ্ছে ভেবে সব কিছু বলে রাজি হয়। চারুকে আনাফ কখনোই বলেনি ওর ভাই যমজ। চারু শুধু এটা জানতো যে আনাফের ভাই আছে এবং একটি বোন। যমজ কিনা সেটা জানতো না। আনাফের মৃত্যুর পর পরিবার স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা কিছুতেই মানতে পারছিল না। প্রায় 2 মাস লাগে সব কিছু স্বাভাবিক হতে। আহান সন্দেহ করেছিল রকিকে, কিন্তু পরে সব কিছু ভুলে যায়। চারুর সাথে যার বিয়ে হয়েছে সে হচ্ছে আহান।